হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গত সোমবার 6 তারিখ হচ্ছে মহালক্ষ্মী পুজো, মানে কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো আমাদের বাঙালিদের ঘরে ঘরে সবার হয়। মহা মূল্যবান একটা টিপস কালকে আসছে, মানে আগামীকাল সকালে আমি পোস্ট করব। কেউ কিন্তু এড়িয়ে যেও না। আমি সব্বাইকে বলবো, করলে তোমাদেরই ভালো হবে, আমার কিছু হবে না। আমি চাই তোমাদের প্রত্যেকের অর্থর, দেখো অর্থ আমাদের সবার দরকার। অর্থর দিকটা যদি ঠিক মতো থাকে, তাহলে জগতের সব সুখ তোমার পায়ের দোরগোড়ায় থাকবে, তাই না? অর্থই আমাদেরকে দেশ থেকে দেশান্তর শুধু ঘুরিয়েই যায়। অর্থ কাঁদায়, অর্থ পরিবারকে চেনায়, অর্থ সময়কে চেনায়, অর্থই মানুষকে শেষ করে দেয়। তাই বলবো প্রত্যেককে কালকে সকালের টিপসটা ফলো করো। আমি তোমাদের হাতে একদম করে দেখিয়ে দেবো, শুধু মুখে বলবো না। ঠিক আছে, চলো এবার আমরা ঘটনায় ফিরি। আজকে কিন্তু ঘটনা বড় হতে চলেছে। দুটো ঘটনা আছে। একটা ঘটনা পুরুষ সহকারে আমি তোমাদের দেখাবো, যেখানে আমরা গিয়েছিলাম। ওখানে আমাদের সাথে কি হয়, অনেক কিছু আমরা দেখেছি, যেটা ক্যামেরা বন্দি করেছি। আমরা যতটা পারবো তুলে ধরবো। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সবারই হয়, আর এখন সেটা তোমাদের হবে। সব্বাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নিও। পাশে থেকো, আর পারলে আত্মীয় পরিজন প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করে দিও। শর্টস থেকে শুরু করে যে টিপস গুলো দিই, সেগুলোর সাথে ভিডিওগুলো। ভৌতিক ঘটনা শুনলে শুধু ভয় পাবার জন্য না, অনেক কিছু শেখার জন্য শুনতে হয়, দেখতে হয়। তাহলে চলো ঘটনায় এগোই। আজকের প্রথম ঘটনাটা ফুটেজ থাকবে। দ্বিতীয় ঘটনাটায় আমরা যাব দীঘার ঘটনায়। তোমাদেরকে আমি আগামীতে বলেছিলাম, তোমাদেরকে আমি অগ্রিম বলে রেখেছিলাম, দীঘার একটি দুর্দান্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে দুটো ঘটনাই আছে। প্রথম, বেশি কথা বলবো না, তোমরা যাও গিয়ে ফুটেজটা দেখো, তারপর তোমাদেরকে আমি বলছি কি হয়েছে। এই সেই বাড়ি, অন্ধকার, কুটকুট কুটকুট করছে, জঙ্গল। তুই আজ সরে যাও বলেছিস? কিছু দেখা যাচ্ছে না। ওই বাড়িটার দিকে একটু আলো মারবি তো। দর্শক বন্ধুরা, তোমরা একটা অন্ধকার জায়গায় দেখলে যে আমরা সেখানে টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করছি। আমি তোমাদের বলি, এই যে জায়গাটা তোমরা দেখছো, কিছু ব্যক্তিগত কারণে জায়গাটা, মানে লোকেশনটা হাইড রাখছি। কারণ ওখানে যারা আমাদের ডেকেছিলেন, স্থানীয় লোক, তারা বলেছিলেন যে দেখুন, এখানে যে খারাপ জিনিস আছে, আমরা পথ চলতে রাতের বেলা যখন বাড়ি ফিরি সাইকেল নিয়ে, কেউ বাইকে করে, কেউ নিজের গাড়ি, তখন অনেকেই কিন্তু ওখানে একটা সাদা রঙের শাড়ি পরা ছায়া মূর্তি দেখতে পায়। এবার ওখানে যে কিছু নেই বা কারোর ধারণা, একজনের ভুল ধারণা হতে পারে, দুজনের হতে পারে, কিন্তু শয়ে শয়ে লোক তারা কি ভুল দেখবে? এটা কখনোই হতে পারে না। আর সব থেকে বড় কথা, হঠাৎ করে যদি একটা বাড়িতে
কেউ দেখতো যে একটা সাদা ছায়া মূর্তি সাদা কাপড় পরা ঘুরে বেড়াচ্ছে, সেটাকে নিয়েও আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে অনেক পথ ঘোরাতে পারতাম। কিন্তু ওখানে যখন ওই বাড়িটায় লোকজন বসবাস করতো, অ্যাকচুয়ালিও যার বাড়ি ছিল সে কিন্তু মুম্বাইতে থাকতো। কলকাতাতে সে এই জায়গাতে একটা বাড়ি করেছিল, দোতলা বাড়িটা। যদিও আমি অন্ধকারে তোমাদের খুব একটা দেখাতে পারিনি, কারণ আমরা যখন যাই প্রায় বিকেল বিকেল হয়ে যায়, তারপর প্রচন্ড মেঘলা থাকার কারণে এতটাই অন্ধকার ঘুটঘুটে হয়ে যায়। আমি যখন ফুটেজটা নিই তখন কিছুই দেখা যাচ্ছিল না, আর যেহেতু আমরা বুঝতেও পারিনি যে ওখানে অন্য জায়গার তুলনায় এত গভীর অন্ধকার হবে। দেখো, অন্ধকার তো একসাথেই হয়, কিন্তু যেখানে ডার্ক প্লেস, যেখানে কোনো নেগেটিভিটি থাকে, সেখানটা অন্ধকার, ঠান্ডা, একটা গুম মারা জায়গা হয়। সেখানে না একটা অন্যরকম ইনোভায়রনমেন্টটা হয়ে যায়। তো আমরা যখন যাই ওখানে গিয়ে, যখন আমরা দেখি না, আমাদের সাথে আরো কিন্তু দুজন ছিল লোক, কিন্তু তারা কোনোভাবেই কাছে যেতে চাইছিল না। তারা বলছে আমরা বাড়ির যে ঘেরা জায়গাটা রয়েছে আমরা পেছন সাইড দিয়ে যাই, ওখানে কেউ যেতেই চাইছিল না। যদিও তোমরা জানো আমি আর প্রিন্স সব জায়গায় যাই, তো প্রিন্স আমি দুজনে মিলে গিয়ে ওখানে কোনো রকমে যখন ভিডিও ক্যাপচার করি, যখন ওখান থেকে চলে আসি একটা খসখস করে শব্দ হয়। যেই শব্দটা আমরা ভাবলাম হয়তো অন্য কোনো জায়গা দিয়ে আসছে। জানি না, সবাই তখন প্রিন্সও ওখান থেকে বেরিয়ে যায়। সেই যে দুজন দাদা ছিলেন যারা আমাদের ডেকেছিলেন, তারা ওখান থেকে প্রিন্সের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসে। আমি কিন্তু পুনরায় আমাকে দেখাতে পারিনি, কিন্তু আমার হাতে যে দুটো ফোন থাকে, একটা জানো বিজনেস অ্যাকাউন্ট যেটা তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলো সেই ফোন, আর একটা যেটা আমার পার্সোনাল ফোন সেই ফোন, দুটো ফোন ছিল। একটা ফোনে ক্যামেরা করছিলাম আমি, আর একটা ফোন দিয়ে আমি কিন্তু টর্চের যে ফ্ল্যাশ ব্যাক থাকে, টর্চের আলো দিয়ে আমি পেছনে গিয়ে দেখার চেষ্টা করি। কারণ আমি ওখানে দাঁড়িয়ে বলছিলাম যে হ্যাঁ, এই মুহূর্তে আমি একটা কিছু দেখেছি। আমি পাঁচিলের ওখান থেকে দেখেছি যেন কিছু, দুটো চোখ জ্বলজ্বল করছে, একটা সাদা কিছু, একটা মানে তোমরা দেখলেও বুঝতে পারবে, সেটা আমি তোমাদের পুনরায় দেখাচ্ছি। দেখলে বুঝতে পারবে, একটা মনে হচ্ছে যেন ঠিক বুকের কাছটা, মুখটা অন্ধকার, আর ঠিক তার বুকের, এই বুকের সামনেটা মনে হচ্ছে একটা জল করছে, একটা সাদা অবয়ব অর্ধেক আমি পাঁচিলের মধ্যে দিয়ে আমি দেখেছি। যেটার জন্য আমি কিন্তু পুনরায় আবার ফিরে যাই। তোমরা আশা করি জানো আমি মায়ের কাজ করি। ছোট থেকেই আমার মধ্যে এমন একটা ক্ষমতা আছে, আমি কোনোদিন ভয় পাই না। আর সবথেকে বড় কথা, আমি আগামী দিন, আগামী ভবিষ্যৎ ছোট থেকেই দেখতে পারি। আমি যদি কোনো মানুষকে দেখে বলি, তোমরা জানো সেটা হয়। তোমরা অনেকেই প্রমাণ পেয়েছো, আজকে ভয়েসও দেবো, তোমরা ভয়েসও শুনবে। আচ্ছা, এবার কথা হচ্ছে, বাড়িটা করেছিলেন যার বাড়ি, তার বন্ধুও কিন্তু ওই বাড়ির ওখানে আর যায়নি, আর সেও আর ফোন করে বলেনি, কারণ তারও কিছু পারিবারিক চাপ ছিল, পুলিশ থানার প্রেশার ছিল, যার কারণে সে পুরো ডিট্যাচ হয়ে যায় কিন্তু বাড়ির মালিকের সাথে। তারপর বাড়ির মালিক বলল যে ঠিক আছে, তাহলে একটা কাজ কর, বাড়িটা তো ফেলে রাখা যাবে না, একটা পার্টি দেখ, বাড়িটা বিক্রি করে দিই। তখন সেই বন্ধু বলে ঠিক আছে, আমি পার্টি দেখছি, তবে বললেই তো হট করে বিক্রি হয়ে যাবে না, কারণ বাড়িতে যেহেতু একজন সুসাইড করেছে মহিলা, তো সেখানে বাড়িতে যে কিনবে সে তো আশেপাশে খোঁজ খবর নেবে। অনেকেই বাড়িতে মৃত্যু হয়েছে তাও আবার সুসাইড করে, যদি এইটা জানতে পারে তাহলে কেউ বাড়ি কিন্তু কিনবে না। তো সেখানে দাঁড়িয়ে একটু সময় দিতে হবে। মুম্বাই থাকে যে বন্ধু যার বাড়ি, সে তার বন্ধুর উপরে পুরো নির্ভরশীল হয়ে সে কিন্তু আসা যাওয়া তো করতোই না, আর কোনো খোঁজ খবর নিত না। এইদিকে যে বন্ধুর পুরো ক্যাপচারে বাড়িটা ছিল, সে বন্ধু কিন্তু মুম্বাই যে বন্ধু থাকে, যার আসল বাড়ি মানে আসল বাড়ির যে মালিক, তাকে না বলে সে কিন্তু পুনরায় আবার একজন হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করে, পাড়ারই ছেলে মেয়ে, তাদের কিন্তু ওখানে ভাড়া দেয়। তারা সবই জানতো যে ওখানে একজন মারা গেছে, জানার পরেও পাড়ার ইয়াং মেয়ে ইয়াং ছেলে, বুঝতেই পারছো শ্বশুর বাড়ি বাপের বাড়ি থেকে কেউ মানেনি, ছেলের বাড়ি মেয়ের বাড়ি উভয় থেকেই মানেনি বলে তারা জোর করে বিয়ে করে তারা ওখানে ভাড়া থাকে।
ওখানে যখন ভাড়া থাকে প্রায় ওখানে ৩ মাস কাটানোর পর ৪ মাসের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় রাতের বেলা হাঁড়ি বাসন ছোড়াছুড়ি মারপিট ঝামেলা গালি গালাজ নোংরা নোংরা ভাষায় রাতের বেলা বউ চলে যাচ্ছে, রাতের বেলা স্বামী চলে যাচ্ছে কোনোদিন বেরিয়ে, এরকম হতো। তো নতুন বিয়ে হয়েছে, বাড়িতে অশান্তি হচ্ছে, এইটা নিয়ে অত কেউ মাতামাতি করতো না। হঠাৎ শোনা গেল একদিন যে বউটি গলায় দড়ি দিয়েছে, সেই বউটাও কিন্তু গলায় দড়ি দিয়েছে, কিন্তু গলায় দড়ি দেওয়ার ১ মাস আগে ঝামেলা হয়েছে। তারপরে কিন্তু স্বামী স্ত্রী দিব্যি সাইকেলে করে বাইরে বেরোতো, বাজার করতো, সবাই দেখেছে ওদের মধ্যে ভালো একটা সুসম্পূর্ণ ছিল সম্পর্ক। কিন্তু তারপরেও বউটি গলায় দড়ি দিয়ে মারা যায়। পাড়ার লোক সেটাকেও কিন্তু একটা ১ সেকেন্ড ভেবে আস্তে আস্তে দিন যায়, সেটা ভুলে যায়। এই কথাগুলো কিন্তু মুম্বাইতে যে বন্ধু থাকে, আসল যে মালিক, তাকে কিন্তু এখানে থাকা বন্ধু কোনো কিছুই কিন্তু জানাতো না। কারণ জানালে পারে সে হয়তো এসে তার বাড়িটা হয়তো কম দামে বিক্রি করে দেবে, অথবা বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, অথবা এরমও হতে পারে সে তালা দিয়ে চলেই গেল। যার কারণে অন্যকে দায়িত্ব না দেয়, তার কারণে ঘর ভাড়া দিয়ে কিন্তু এই বন্ধু নিজে টাকাগুলো নিয়ে নিত। আর মুম্বাইতে বসে থাকা সেই বন্ধুর অগাধ পয়সা, সেই বন্ধুকে হয়তো ফোনে কোনো কথা বলতো, জানাতো, কিন্তু কোনোভাবেই বলতো না যে তোর বাড়িতে ভাড়া দিয়েছি, তুই ভাড়া দিয়ে গেলি, সে তো মারা গেল, পরে আমারই পাড়ার একটি ছেলে আর মেয়ে থাকে, তারাও মারা যায়। এই কথাগুলো কিন্তু মুম্বাইয়ের সেই বন্ধুকে, এখানে থাকা বন্ধুর দায়িত্বে যে বাড়িটা ছিল, সে কিছুই বলতো না। সেই বন্ধু যখন আবার জানতে চায় যে আমার বাড়িটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, আমার বাড়িটা তো কোনো গতি হলো না, তোরা একটা ব্যবস্থা কর, বাড়িটার পাটি খোঁজ তাড়াতাড়ি, আমি বাড়িটা বিক্রি করে দেবো, যেহেতু মুম্বাই থেকে আমার এই কলকাতায় এসে থাকা বা দেখা কোনোটাই হয়ে উঠবে না। তখন এখানে থাকা বন্ধু মুম্বাইয়ের বন্ধুকে শুধু আশ্বাস দিত যে হ্যাঁ হ্যাঁ, আর আমি কথা বলছি, আসলে দাম পাচ্ছি না, পার্টি হলে পারেই বিক্রি করে দেবো, তুই বন্ধু চিন্তা করিস না, বলে সে আবারও লোভের বশে সে ওই বাড়ি পুনরায় আবারও কিন্তু ভাড়া দেয়। যখন সে পুনরায় আবার ভাড়া দেয়, তখনও কিন্তু সেই বাড়িতে শাশুড়ি বৌমা, একটি ছোট্ট বাচ্চা মেয়ে, সাথে তার বাবা, ৪ জন ওই বাড়িতে থাকতো। ১ মাস ভাড়া যেতে না যেতে হঠাৎ করে সেই বাড়ির সেই বৌমা গলায় দড়ি দেয়। পর ৩টি ভাড়াটিয়া মহিলা গলায় দড়ি দিয়ে মারা যায়। কিন্তু কি কারণে মারা যায় কেউ জানে না। কেউ বলে প্রথম যে ভাড়া নিয়েছিল হয়তো তারই আত্মা দল ভারী করার জন্য একে একে করে দুজনকে নিয়ে নিল। কেউ বলে বাড়িটাই হচ্ছে অভিশপ্ত বাড়ি, আবার কেউ বলে যে এই বাড়িতে যে ভাড়া আসবে সেই কিন্তু গলায় দড়ি দিয়ে মারা যাবে। ৩টে মহিলা ব্যাক টু ব্যাক যখন গলায় দড়ি দেয়, অন্য কোনোভাবেও তো তারা মারা যেতে পারতো, অন্য কোনোভাবেও তো মৃত্যুর কারণ হতে পারতো, কিন্তু গলায় দড়ি দিয়ে কেন, এটা বড় একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত যেই দিন ফোন করে মুম্বাই থাকা সেই বন্ধুকে এখানে যে বাড়ির দখলদারি নিয়ে রেখেছিল, সে বন্ধু সবটা জানায় যে তোর বাড়ি বিক্রি হবে না। তখন মুম্বাইয়ে থাকা সেই বন্ধু জানতে চায় কেন আমার বাড়ি বিক্রি হবে না। তখন এখানে থাকা বন্ধু বলে তোর বাড়ি বিক্রি হবে না এই কারণে, যেহেতু তোর বাড়িতে একজন সুসাইড করেছে, গলায় দড়ি দিয়ে মহিলা মারা গেছে, তারপর থেকে তোর বাড়ি কেউ কিনতে চাইছে না। কিন্তু সে তার মুম্বাই থাকা বন্ধুকে একবারও বলেনি যে তোর না থাকা অবস্থায় আমিও দুবার ভাড়া দিয়েছিলাম, যেখানে আরও ২জন মহিলা মারা গেছে। তোর বাড়িতে পরপর 3টে ভাড়াটিয়া মহিলা মারা যাওয়ার পর এই বাড়ি দূষিত হয়ে গেছে, কেউ নিতে চাইছে না। কিন্তু এই কথা এইখানে থাকা বন্ধু মুম্বাইয়ের বন্ধুকে কিন্তু বলেনি। যেই দিন রাতে মুম্বাইয়ের বন্ধুর সাথে ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়, কারণ মুম্বাইয়ের বন্ধু অগ্রিম বিষয়টা জেনে গেছিল অন্য কারণ মারফতে।
যখন বলে যে, "তুই আমাকে কেন মিথ্যা কথা বলছিস? তুই তো ওইখানে আমি আসার পরও দুজনকে রেখেছিলিস, ভাড়া দিয়েছিলিস।" সেই মহিলা দুজনও গলায় দড়ি দিয়ে একইভাবে ৩ জন সুসাইড করে। আমার বাড়ি খারাপ হয়ে গেছে তোর জন্য। তোর জন্য এরকম হয়েছে। বন্ধুর সাথে ঝামেলা হবার ঠিক পরের দিন তার ফ্যামিলিকে নিয়ে যখন ঘুরতে যায় কোনো এক জায়গায়, তখন তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তারা কিন্তু সব পরিবারে মারা যায়। এই ছিল আমাদের বাড়ির ঘটনা। যেই বাড়িতে আমাকে হয়তো আগামী কোনো দিন হয়তো যেতে হবে, হয়তো কোনো কাজ করতে হবে। কারণ ওই বাড়ির এখন কেউ নেই। যারা আমাদের ডেকেছিলেন তারা হচ্ছে ওখানে ক্লাবের সহ-সভাপতি, সভাপতি দুজনে আমাদেরকে ডেকেছিলেন। কারণ যে সহ-সভাপতি আছে ওনার যে মিসেস, উনি আমাকে মা বলে ডাকেন আর উনি আমার প্রত্যেকটা ঘটনা উনি শোনেন। তোমরা যে যারা উপকৃত হইছো, দেখো উপকৃত তো সবাই হয়েছো, কিন্তু অনেকে টাইপিং করো, অনেকে ভয়েসে পার্সোনালি বলো যে দিদিভাই এটা তুমি দেবে, আমি তাদের ভয়েসটা দেব। আজকে আমি এখন একজনের ভয়েস এখানে অ্যাড করছি, খুব বেশি সময় নেবে না, এটা তোমাদের শোনা বা জানা দরকার। কারণ তোমরা অনেকেই ভাবো হয়তো দিদিভাই সত্যি কি কিছু করতে পারেন, দিদিভাই কি সত্যি মানুষের ভালো করতে পারে। দেখো এত মানুষের ভালো করেছি আমি নিজে থেকে বলবো না, হয়তো আমি পৃথিবীতে এসেছি মানুষের ভালো করার জন্যই। কারণ এটা আমার ছোটোবেলায় কুষ্টিতেই করা ছিল যে আমার আয়ু খুব শর্টেড, আমার আয়ু দীর্ঘ আয়ু না। আমি মানুষের কাজ করতে এসেছি, মানুষের কাজ করব, চলে যাব। কারণ আমার জন্মটা হয়েছেই মানুষের জন্য, সেবা করার জন্য, আর কিছু না। তো চলো খুব ছোট্ট করে একটা ভয়েস আমি রিকোয়েস্ট করব সবাইকে, শোনো, তারপর দীঘার ঘটনাটায় আমরা আসছি। আর মা, তোমাকে কি বলবো মা, আমি তো উপকার তো পেয়েছি, আমি বলেওছি এর আগে ভয়েসে তোমাকে। আমি সেটা তুমিও আহ তোমার ফ্যানেদের যেটা হয় ইউটিউব মেম্বারদের কাছে সেটা বলেছো মা। আমি কিন্তু এখন সত্যি খুবই ভালো আছি, আমার কোনো এখন সমস্যা নেই। যে সমস্যাটা আমার ছিল সেটা আমি দেখছি তোমার এই টিপস গুলো করে আমি কিন্তু উপকার পাচ্ছি। এবং মা, যেটা আমি তোমাকে আজকে বলবো, তো মানে আমাদের আত্মীয়, আমার বৌমারই আত্মীয়, মাসি মেশো, ওনারা দুর্গাপুরে থাকে, ঠিক আছে। এবার মাসি, ওর মাসি 8 বার পা ভেঙেছে, 8 বার। একটা পায়ে 8 বার সে তার ভাঙা হয়েছে। এবং তার মেশো ক্যান্সারের পেশেন্ট, ঠিক আছে। ওনাদের কোনো মানে সন্তান নেই, নিঃসন্তান। তো আমার হঠাৎ একদিন বসে বসে মনে হলো যে আচ্ছা, বোনটা তো ওরম পড়ে আছে, এ, মানে ওর মানে সর্বশান্ত মা বলতে পারো, দুর্গাপুরে থাকেন ওনারা, নিজেদের বাড়ি, কিন্তু সর্বশান্ত, বাস্তুটাই ওনাদের ভালো নেই। কেননা বোন, আমার যে বোন, সে মানে কিছুই না, হাত ধুতে গিয়ে পেছন থেকে ধাক্কা খেয়ে মারলো, পড়ে গেল, মানে এমন অবস্থা। বাস্তুটাই ভালো নেই, বিশাল এরিয়া নিয়ে বাড়ি, যেটা আমি শুনেছি, এখনো আমি দেখিনি। যাই হোক, তো সেই বোনকে আমি একদিন আমি টিপস, তোমার মানে একটাই ওরা ভুগছে এরকম, সেই রোগ মুক্ত টিপস গুলো আমি বললাম। তো সত্যি বলছি মা, ওরা ভক্তি মনে, দাদা আর বোন নিল আমার টিপস গুলো, মানে তোমার টিপসটা, আমার টিপস নয়, তোমার টিপস গুলো আমি বললাম যে এটা করে দেখতে পারো। তো ওরা করছে। আজকেও আমি ফোন করে বললাম যে আগামী দিনে এইটা করতে হবে, যেটা তুমি দিয়েছো, লবঙ্গ ওই জলে গুলে মন্ত্রটা 27 বার বললাম। বললো দিদি ভাই আমি করব। বললাম তুমি করো। তো আগে তোমাদের, প্রথম আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের আগে রোগ মুক্ত করতে হবে, তারপরে আর্থিক অবস্থা কিভাবে কিতে হবে। আমি কেউ নাই, আমার গুরুমাই সব, আমার সোনামাই সব। কেননা তার ইনস্ট্রাকশন ছাড়া আমি তো কোনো কাজ করি না। আমি, আমার কোনো প্রবলেম হলে আমার সোনামাই আমাকে দেখে এবং বলে। তো যাই হোক, তো কয়েকদিন আগে ফোন করার পর বলছে যে দিদি ভাই, আমি না উঠে দাঁড়িয়ে রান্না করতে পারছি, রান্নাঘরে গিয়ে না আমার আজকে পায়ে ব্যথাটা খুব ভালো লাগছে, আমি মানে কোনো অসুবিধা হচ্ছে না, আমি রান্না করছি। এটা শোনার পর মা, আমি তোমায় কি বলবো, আমি এত খুশি হয়েছি যে আমার
মায়ের মানে তোমার যে এই জিনিসটা ওদের কাজে লেগেছে, এটাই আমার কাছে অনেক বড় কথা। আর মানে আমি কি বলবো, আমি ভাষা পাচ্ছি না আমার তোমাকে বলতে। আমি মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যে যাই হোক, তোমার এই কাজগুলো আমি যদি কারোর কাছে ছড়িয়ে দিয়ে সেবা করতে পারি, এটাই আমার কাছে অনেক বড় কথা। দেখো, পয়সা আসবে যাবে, উপকার মানুষের যদি করে তাদের ভালো হয়, তাহলে তাতে কেন, আমার তো কোনো তাতে তো করার তো কোনো বাধা নিষেধ নেই। তো সেই হিসেবেই আমি কিন্তু করেছি মা। আমি চাই তোমার প্রচার চারিদিকে ছড়িয়ে দিতে, এবং সেটাই আমার একমাত্র কাম্য। আর বড় মা তো আছেই, কাজেই তোমাদের আশীর্বাদে আমি জানি এই কাজটুকু অন্তত করতে পারি। এই অনুমতিটা আমি তোমার কাছ থেকে আজকে নিলাম। জানি না আমি ভুল করলাম না ঠিক করলাম, কিন্তু আমি উপকার করেছি। বোন যে বললো এই কথাটা যে না দিদিভাই আমি হাঁটতে পারছি, যে মানে ক্র্যাচ নিয়ে হাঁটে, সে নড়তে পারে না, চড়তে পারে না, সে বললো আমি রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে আমার একটু ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। যে হ্যাঁ, আমার সোনা মায়ের, আমার গুরু মায়ের কাজটা তাদের লেগেছে। এবং আমি বললাম আগামী দিনেও তোমরা যে যে জিনিসগুলো বলবো তোমরা করো, দেখবে তোমরা উপকার পাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা ভয়েসটা শুনলে, ভয়েসটা তোমরা বুঝতে পারলে। একদম অল্প কয়েকদিন, এক সপ্তাহের মধ্যে কাজ হয়েছে। আমার মায়ের আশীর্বাদ যারা নেয় তাদের এরকমভাবেই কাজ হয়। শুধু কাজটা করতে হবে নিষ্ঠাভাবে, শ্রদ্ধাভাবে, প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে শুনে মেনে। আর মায়ের কাজ কখনো বৃথা যায় না, কারণ অনেক কষ্ট, অনেক সেদ্ধ, অনেক তন্ত্র, অনেক সাধনা করার পর মাকে আমি পেয়েছি। আর সত্যি কথা বলতে, মডার্ন যুগে থাকতে গেলে মডার্ন সাজতে হয়। কারণ আমার এই যে আহ, আধ্যাত্মিক একটা তোমরা যেটা দেখো, মায়ের কৃপায় আমি তোমাদের কাজ করি, সেবা করি, সেটা আমি সবাইকে কিন্তু প্রকাশ করি না। আর করতেও আমি চাই না, কারণ সত্যি কথা বলতে কাজ করতে আমার শরীরে খুব কষ্ট হয়। কথা বললাম, এবার আমরা দীঘার ঘটনায় এগোই। আচ্ছা, দীঘায় গেছিল আমাদের এক দাদাভাই রাজু কর্মকার। রাজু দাদাভাই বলেন, আমার বাড়ি সোদপুর ঘোলায়, উত্তর 24 পরগনা, সোদপুর ঘোলায় রাজু দাদাভাইয়ের বাড়ি। রাজু দাদাভাই বলেন যে আমি, আমার মা, আমার বউ আর আমার দুটো সন্তান, একটা 13 বছর আর একটা 9 বছর, পিটোপিটি আমরা দীঘা ঘুরতে যাই। এবার আপনার মোটামুটি ঘটনা, আমার বাড়িতে আমার মিসেস আর আমার মা, দুই মহিলা রান্না করতে, কুটনো কুটতে, বাটনা বাটতে আপনার ঘটনা চলে। আমি প্রায় আপনাকে দেখেছি, মানে ক্যামেরার ওপার থেকে, ফোনের মাধ্যমে, আমাদের যে টিভি আছে, টিভিতেও কখনো কখনো দেখি বড় স্ক্রিনে আপনি বসে বেশ ঘটনা বলছেন। অনেক সময় খেতে খেতে আমি বলেছি যে কি শোনো, সব সময় ভূত প্রেত, ভূত প্রেত এইসব কিছু হয় না। আমি বহুবার বলেছি, তারপরেও আমাকে আমার বউ ধমক দিয়ে বলেছে, কে বলেছে কিছু হয় না, দিদিভাই এত জায়গার ফুটেজ তুলে দেখায়, এত জায়গার ঘটনা, এত মানুষ দিদিভাইয়ের কাজের তারিফ করে, সবই কি মিথ্যে কথা? আপনি বিশ্বাস করবেন না, আমি অনেক সময়, রাজু দাদাভাই নিজে আমাকে লিখেছেন যে আমি অনেক সময় এই নিয়ে বাড়িতে কিন্তু অশান্তি করেছি, না খেয়ে উঠেও গেছি এই আপনার ভিডিও চলা নিয়ে। কিন্তু আমি জানতাম না যে একদিন আপনাকে আমি নিজে আমার ব্যক্তিগত জীবনের কিছু সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। সেটা হচ্ছে, আমার বউ দীঘায় যাওয়ার আগে আপনার কাছ থেকে জিজ্ঞেস করেছিল হোয়াটসঅ্যাপ নাম্বারে যে দিদিভাই দীঘা যাব, দীঘায় গেলে পারে তুমি হন্টেড হোটেলের নামগুলো বলে দাও। আপনি বলেও দিয়েছিলেন। আর একটা কথা বলে রাখি, এই রাজু ভাইয়ের কথায়, যে তোমরা অনেকেই দীঘা যাও, পুরী যাও, তোমরা আমাকে জিজ্ঞেস করো যে দিদিভাই বলো না দীঘার কোন হোটেলগুলো হন্টেড, পুরীর কোন হোটেলগুলো, তারাপীঠের, যেখানে যেখানে আমি জানি আমি কিন্তু অনেক কাউকে বলে দিই, বেশিরভাগটা আমি লিখে বলে দিই, জানিয়ে দিই। তো সেখানে গিয়ে আমি কিন্তু এই বোনকেও, যে হন্টেড হোটেলগুলো আছে আমি সব নাম কিন্তু লিখে দিয়েছিলাম, ফরওয়ার্ড করেছিলাম, একজনকে দিয়েছিলাম, সেখান থেকে ফরওয়ার্ড করি। তো
আমাদের বোন রাজু ভাইকে বলেছিল যে দেখো দিদিভাই নিজে লিখে দিয়েছে হাতে, ঠিক আছে, এই হোটেলগুলো হন্টেড। এবার দেখো পুরো হোটেল তো হন্টেড হয় না, হোটেলে কিছু রুম থাকে যেগুলো খারাপ, সব কিন্তু আমাদের রাজু দাদাভাইকে কিন্তু দেখায়। রাজু দাদাভাই কী করে, সেই হোটেলগুলো দেখার পরেও দাদাভাই ব্যক্তিগতভাবে নিজে ভাবে যে এগুলো সব ফেক, আমি বানিয়ে বানিয়ে বলছি। মানে হয় না, অনেক মানুষই এরকম ভাবতে পারে যে আমরাও তো দীঘা যাই, কই আমাদের সাথে হয় না। আবার অনেকে বলে দীঘা গিয়ে আমাদের সাথে হয়েছে, না জিজ্ঞেস করতেও তারা বলে। আবার অনেকে বলে না আমরা তো প্রত্যেক বছর যাই, হয় না। দেখো একটা কথা বলি, একটা হোটেলে তুমি যাচ্ছ, হতে পারে সেই হোটেলে রুমে তুমি নেই, তোমার লাক ভালো তুমি অন্য হোটেলে অন্য রুমে আছো, সেই হোটেলে অন্য রুমে আছো। আবার এরকম হতে পারে তুমি যেই সময়টা যাচ্ছ কোনো যোগ নেই, এমনি নর্মাল যাচ্ছ। আবার এরকম হতে পারে যে এরকমও মানুষ গেছে সেই হোটেলে, সেই ভুতুরে হোটেলের সেই ভুতুরে রুমে, সাথে হয়তো পূর্ণিমা অমাবস্যা একাদশী বা কোনো একটা যোগ আছে, সে গেছে। তাহলে তার সাথে কিছু না কিছু ঘটেছে, যেখানে আমি তোমাদেরকে এর আগেও বলেছি সেই হোটেল এই হোটেলের সাথে রিলেট করে। আমি বলেছি সস্তার হোটেল, আর এইটা হচ্ছে আমাদের নিউ দীঘায় হোটেলটা আছে। এর আগেও হোটেলের আমি দুটো ঘটনা বলেছি, আর সেই হোটেলের ঘটনা আজকে আমি বলবো। যদি তোমরা বলো আমি পিন কমেন্ট করে দেবো হোটেলের নাম, আমি তোমাদের বলে দিলাম পিন কমেন্ট করে দেবো। ওই হোটেল আমি যখন দীঘা গেছি সেই হোটেলেরও কিন্তু আমি তোমাদের পুরো হোটেলটা দেখিয়েছিলাম একদম শেষে, যে এই হোটেলটা। আর আমাদের এই হোটেলেরই এক বোন প্রথম ঘটনা বলেছিল যে তাদের রঙের মিস্ত্রি নিয়ে গিয়ে ওই হোটেলে উঠেছিল। আর এই দাদা রাজু দাদাও কিন্তু সেই হোটেলে যায় যেখানে আমি না করে দিয়েছিলাম, কারণ ওই হোটেলের ভাড়াটা মানে মোটামুটি নিউ দীঘায় মানে ঢেউ সাগর সমুদ্রর কাছাকাছি, খুব কম রেন্ট, খুব কম, একদম কম রেন্ট। এমনি ওরা বলে তার মধ্যে যদি একটু বার্গেনিং করো, বার্গেনিং করলে পরে আরও রেট কমে যায়। তো তারা 3 দিনের জন্য ওই হোটেলে থাকে। রাজু দাদাভাই বলছে রাত হলেই 12টা বাজলেই আমার মেয়ে দুটো কান্না শুরু করে দেবে, কাঁদতে শুরু করতো। মানে 13 বছরের মেয়েটাও কাঁদছে, 9 বছরের মেয়েটা কাঁদছে, কোনো কারণ নেই, কিছুই নেই। বাবু কিসের জন্য কাঁদছিস? বাবার পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে? না। খিদে পেয়েছে? না। কিসের জন্য কাঁদছে? কোনো কথা নেই। লাস্টে বাবা বুকে তাপড়ে, মা বুকে তাপড়ে নিয়ে কোনো রকমে মানে থাকে, রাতটুকুনি কাটায়। বলছে রাতের বেলা মানে ঘরের মধ্যে মেয়ে দুটোকে যদিও কোনোভাবে ঘুম পাড়াতাম বুকে চেপে নিয়ে, মনে হতো রুমের মধ্যে কেউ যেন হাঁটা চলা করছে, পায়ের একটা শব্দ হতো, হেঁটে চলে বেড়াচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তারপর জানায় যে বিশ্বাস করবেন না, আমি সব থেকে জীবনে বড় ভুল করেছি যে আমার বউ আপনার কাছ থেকে মানে জেনে নেওয়ার পরেও আমি সেই হোটেলে উঠেছি। এটা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। আমাদের রাজু ভাই বলে যে দিদি ভাই আমি দেখলাম আমার মিসেস বাথরুমে গেল, আমি দেখলাম, আমি চোখ বন্ধ করে শুয়ে রয়েছি, ও গেল, আমি রাতের বেলায় দেখলাম উঠে গেল, আমি চোখ বন্ধ করে পাশ ফিরে শুয়েছি। আমার মা 2 মেয়েকে নিয়ে শুয়ে রয়েছে, আমি পাশ ফিরে শুলাম। আর কিছুক্ষণ পর আমি দেখলাম বাথরুমের যে একটা শিকল মতো থাকে সেটা মানে খোলার শব্দ হলো খট করে, আমি শুনলাম, আমি জানলাম আমার হয়তো বউ এসে শুলো পাশে, ওরকম একটা ফিলও হলো। তার কিছুক্ষণ পর যখন আমি বউর দিকে ঘুরি তখন দেখছি আমি চোখ খুলিনি, আমি ঘুরেছি, ঘুরে আমি শুয়ে রয়েছি, আমি জানি বউ পাশে তো চলে এসছে, আওয়াজ পেয়েছি। কিন্তু আমি তখন ওয়াশরুমে, যে ওয়াশরুম রয়েছে রুমের মধ্যে, সেটা মানে ফ্ল্যাশের আমি শব্দ পাচ্ছি, ফ্ল্যাশ হলো জলের। আমি তখন বললাম যে কী হলো, বউ উঠে চলে আসলো। আবার মা তো উঠলে পারে মা বলবে লাইট জ্বাল, কেন মা এমনি চোখে অন্ধকারে দেখতে পারে না, একটা ওই জিরো লাইট, মা উঠেই বলবে এই লাইট জ্বাল রে, আমি উঠবো। লাইট জেলে রাখলে আমার 2 মেয়ে শোবে না, আমার ঘুম হয় না, ওই জন্য এমনি জিরো পাওয়ার জ্বলছে। তো মা তো উঠে যাবে না। তাহলে আমি চোখ খুললাম, খুলে দেখলাম যে না, আমার বউ তো পাশে শুয়েই নেই, তাহলে ও কি এতক্ষণ ধরে বাথরুমেই রয়েছে। তখন আমি আমার বউকে বললাম কি গো,
তুমি এখনো বাথরুম থেকে বেরোওনি? ও দেখলাম কোনো শব্দ দিচ্ছে না। আমি উঠে গিয়ে বাথরুমের সামনে দাঁড়িয়ে বললাম, কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? তখন বললো, হ্যাঁ আসছি, তুমি আসবে? আমি বললাম, হ্যাঁ বেরোও। আমার বউ দেখলাম গা ঠা ধুয়ে নাইটি পরে বেরোলো। আমাকে বললো, "উফ, সত্যি একটুখানি বাথরুমে গেছি তাও এসে ডাক খোঁজ নাও, তুমি শান্তি করে বাথরুমও করতে দেবে না।" তখন আমি বললাম, না না যাও শুয়ে পড়ো। ও গিয়ে দেখলাম খাটে শুয়ে পড়লো। তখন আমি বাথরুমের সামনে দাঁড়িয়ে, আমার বউ শুয়ে বললো, কি হলো? এই তো তাড়াহুড়ো করছিলে বাথরুমে ঢুকবে বলে, আবার কি দেখছো, যাও। আমি বললাম, হ্যাঁ। আমি বাথরুমে গেলাম, গিয়ে বাথরুম করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছি যে কি হলো বিষয়টা। আওয়াজ হলো বাথরুমের দরজা খোলার, এসে পাশে শুলো, পরিষ্কার বুঝলাম পাশে শুলো। তাহলে পরে পাশে আমার কেউ শুইনি, তাহলে পরে এটা কি করে হয়? তারপর যাই হোক, সাত পাঁচ ভাবতে ভাবতে ঘুমের ঘরে এসে শুয়ে পড়ি। আর কোনো কিছুই কিন্তু আমি মাথায় দিইনি। ৩টে দিন, ৩টে দিন এরকমভাবে চলে। যেদিন রাতে লাস্ট নাইট দীঘা, সকালবেলা হলেই আমরা ওখান থেকে ৯টার সময় রওনা দেবো। রাতের বেলা আমি বউর, মায়ের যত ব্যাগপত্র আছে, জামা কাপড় সব কিছু বাচ্চাদের গুছাচ্ছি। আর তাড়াতাড়ি মেয়ে দুটোকে নিয়ে আমার বউ শুয়ে পড়েছে। আর মায়েরও শরীরটা ভালো লাগছে না, মা বললো সকাল সকাল আবার বেরোতে হবে। আমি বাবু শুয়ে পড়ছি, আমি বললাম যাও তোমরা শুয়ে পড়ো। সবাই শুয়ে পড়েছে। আমি যখন ব্যাগ গুছাচ্ছি বসে বসে, আমার মনে হলো আমার ঠিক পিঠের কাছে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। একটা কেউ যদি দাঁড়িয়ে থাকে, তার না একটা ফিল হয়, একটা অনুভূতি হয়। আমি বুঝতে পারছি কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কে দাঁড়িয়ে রয়েছে, কেন দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু সেটা বুঝতে পারছি না। কিন্তু কেউ একটা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। আমি কিন্তু তাও নিজের মতো নিজে কিন্তু গুছিয়ে যাচ্ছি, গুছিয়ে যাচ্ছি। একটা সময় যখন বুকের মধ্যে ভয়টা ধরে রাখতে পারিনি, আমি সাথে সাথে পেছনে যখন তাকাই, তখন আমি দেখলাম যে আমার পেছন থেকে ঠিক আমার মা যেরকম একটু কুঁজো হয়ে লেংড়ে লেংড়ে একটু মা হাঁটে, পায়ের সমস্যার কারণে একটু লেংড়ে লেংড়ে, আমি দেখলাম যে ঠিক আমারই মায়ের মতো কেউ আমার পেছন থেকে ওরকম ল্যাংড়াতে ল্যাংড়াতে, মায়ের মতো শাড়ি পরা, মায়ের মতো, মা অর্ধেক চুলে এখানে খোপা করে ঘোমটা দেয়। আগেকারের মানুষ তো সেই পুরোনো কালে আট পরে শাড়ি পরে, ঠিক সেম টু সেম আমার মায়ের মতো গিয়ে খাটের মধ্যে শুয়ে পড়লো, মানে মায়ের খাটে। কিন্তু যখন সে মায়ের খাটের দিকে যাচ্ছে, আমি কিন্তু মায়ের পা দেখতে পাচ্ছি, মা খাটে শুয়ে রয়েছে। আমি মায়ের পা দেখতে পাচ্ছি, হলুদ আর তোমার মেরুন কালারের সাদার উপর ছাপা শাড়ি, মায়ের যে চওড়া শাড়ির পাড় সেটা আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে দিয়ে মায়ের পা দুটো। মা আমার দিকে পেছন ফিরে শুয়ে রয়েছে, কিন্তু মায়ের খাটের দিকে তাহলে মায়েরই রূপ যেরকম মায়ের মতো পুরো সেম টু সেম ডুপ্লিকেট কে যাচ্ছে। গিয়ে মায়ের ওখানে কিন্তু আমি দেখলাম খাটে উঠে গেল। আমি এইটা দেখার পর কোনো রকমে আমি আমার বউকে এসে বলে, এই ঝর্ণা, ঝর্ণা ওঠো তো, ঝর্ণা। আমাকে বলছে কি হয়েছে, সকালবেলা যাবো কি, এত জোরে চিৎকার করছো কেন, মা উঠে যাবে। আমি বললাম, জানো আমি দেখো সব গোছানো হয়ে গেছে। বলতে গিয়েও যেন আমার কোথাও কথাটা আটকে গেল। আমাকে বলছে, হ্যাঁ তা হয়ে গেছে কি, রাতের বেলা এরকম পাগল হয়ে গেছো নাকি, মাথা খারাপ, এরকম করে ডেকে তুমি দেখাচ্ছ, হয়ে গেছে তো ভালো হয়েছে। আমি বললাম, না কিছু না, শুয়ে পড়ো, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। দাদা ভাই, এই কথাটা শুনলে তোমরা আশ্চর্য হবে। সকালবেলা যখন 6টা বাজে, তখন ঝর্ণা বোন, যে আমার কাছ দিয়ে দীঘার হন্টেড হোটেলের নামগুলো জেনে গিয়েছিল, সেই বোন উঠে রাজু, যে তার হাজবেন্ড, তাকে ডাকে, এ রাজু ওঠো, রাজু, রাজু সর্বনাশ হয়ে গেছে, ওঠো রাজু ওঠো। যখন ভাই ওঠে, আমি কখনো দাদা ভাই বলছি, কখনো ভাই বলছি, আসলে দাদা ভাই তো বলি, ও আমার থেকে অনেক ছোট রাজু। রাজু যখন উঠে উঠে বসে, তখন রাজু দেখে তার মা নড়াচড়া করছে না, নিঃশ্বাস নিচ্ছে না। যখন চিৎকার চেঁচামেচি করে, হোটেলের লোক এসে বলে, দেখুন আপনার মায়ের তো বয়স হয়েছিল, শরীরও খারাপ হয়েছিল, কারণ মা কিন্তু আগের দিন রাতে সন্ধ্যাবেলা বাইরে বেরোয়নি, রাতের বেলা খেতেও যায়নি। মা, ওরা যেহেতু হোটেল থেকে বেরিয়ে বাইরে কোনো একটা হোটেলে খাচ্ছিল ভাত টাত, ওইখানে মা খেতে যায়নি। হোটেলের লোক কিন্তু এটা লক্ষ্য করেছে যে মা খেতে যায়নি। বলছে আপনার মায়ের হয়তো শরীর খারাপ ছিল, আপনার মা হয়তো হার্ট ফেল করেছে, ডাক্তার দেখানো হয়,
দীঘা আমাদের যে মহকুমা হসপিটাল আছে, হসপিটালে নিয়ে তখন বলে আপনার মা মারা গেছে। দাদাভাই আজও বলেন যে যে যদি আমি জেনে যেতাম হয়তো আমার মা বেঁচে থাকতো। এটা এটা দাদাভাইয়ের ধারণা। আর একটা কথা, যে তাহলে কি দাদাভাইয়ের মা অনেক আগেই মারা গেছিল মধ্যরাতে? দাদাভাই যখন তার মায়ের শেষ জামা কাপড়গুলো গুছাচ্ছিল, তার মায়েরই আত্মা কি পেছনে এসে দাঁড়িয়ে দেখছিল যে আমার জামা কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিয়ে যাচ্ছিস, এই জামা কাপড়গুলো আমি আর কোনোদিন আমার পরনে পরতে পারবো না, এটাই কি দেখছিল? যখন দাদাভাই ঘুরে দেখে তখন তো তার মায়ের আত্মাটাকেই কি দেখেছিল? অবশ্যই ঘটনাটা কেমন লাগলো বলো, কারণ অনেক জিনিস আমাদের চারপাশে ঘটে। আমি তোমাদের বলবো, এখনই বলবো। আমরা নবমীর দিন রাতে ঠাকুর দেখতে গেছিলাম মাকে বাবাকে নিয়ে। আমার মা একদমই হাঁটাচলা করতে পারে না, আমার মায়ের খুব হেলদি ফিগার, মা হাঁটাচলা একদমই করতে পারে না। তো মাকে বললাম, মা চলো আমি গাড়ি করে নিয়ে যাব, কোনো কষ্ট হবে না। দর্শক বন্ধু, মায়ের কাজ করি, বড় মায়ের কথা বলে বলছি, তোমাদের একটা বিন্দু মিথ্যা কথা আমি বলি না, বলছি না। সেদিন যখন মাকে বাবাকে নিয়ে আসছি, দেখো যেটুনি প্রিন্স গাড়ি এখনো ড্রাইভ করতে পারে না ঠিক মতো, পারে কিন্তু আমি তো রোডে ওকে দিতে পারি না। আর পুজোর সময় রাস্তায় প্রচুর ভিড়, তারপরে দেখছো সব জায়গায় নো পার্কিং করে দিচ্ছে, নো এন্ট্রি করে দিচ্ছে, ও সব কিছু জানে না, যার কারণে সবে তো গাড়ি কিনেছি। আমি বললাম ড্রাইভার নেবো। রাতের বেলা ড্রাইভার নিলে মোটামুটি আমাদের 12টা থেকে সকাল আমরা মানে 6 ঘন্টা থাকবে, 1200 টাকা দিতে হবে। সবার কাছে 1400 টাকা নিচ্ছিল, আমার কাছে 1200 টাকা নেয় রাতের ভাড়া। এবার যদি ঘন্টায় ঘন্টায়, এটা পুজোর সময়, অন্য সময় না, তাহলে 1 ঘন্টা ঘন্টায়। তো আমি তখন মাকে বাবাকে নিয়ে বেরোলাম যখন, তখন 12:30 বাজে। তো আমি মাকে বাবাকে বললাম যে দেখো 6 ঘন্টা থাকতে পারবে? কারণ দেখো আমি যদি 2 ঘন্টা ঘুরে চলে আসি আমাকে 1200 টাকাই দিতে হবে, আমি আধ ঘন্টাও ঘুরে চলে আসলে আমাকে 1200 টাকাই দিতে হবে। তো 6 ঘন্টার জায়গায় যদি 7-8 ঘন্টাও হয়, আমি নয় 200 টাকা এক্সট্রা দিয়ে দেবো, কিন্তু ঠাকুরগুলো তো দেখতে পারবো, আর আমার লসও হবে না। তোমরাই কি বলো, যুক্তি আছে তো কথায়? তো আমি তখন আমার মাকে বললাম, বাবাকে বললাম, তো বাবা মা বলল একটা কাজ কর, যেহেতু প্রিন্স বাড়িতে থাকছে তাহলে পারে তুই আমাদের নিয়ে চল, আমরা 3টের দিকে ঘুরে চলে আসবো, তারপর তুই ওকে নিয়ে আবার বেরোবি। আমি সেরকমই কথা মতো বললাম ঠিক আছে। এবার ঘটনাটা শোনো, মাকে বাবাকে যখন ঠাকুর দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি রাত 3:06, তোমাদের কি বলবো বন্ধুরা, আমি আমার একটাই ফোন ছিল, এই ফোনটা ছিল না, যেই ফোনটা আমি তোমাদের সাথে এখন রেকর্ড করছি সেই ফোনটা ছিল। আমি ওই ফোনটা ছিল, আমি ভিডিও করছিলাম, তোমরা তো ভিডিওগুলো পাচ্ছ, আরও পাবে মণ্ডপের। তো এই আমাদের ভিতরে জানো তো কাদা, জল বৃষ্টির কী অবস্থা, তা লাইট আছে কিন্তু বন জঙ্গল, রাতের অন্ধকারে 3টের সময়। তো আমার মাকে আমি ওই ফোনের ফ্ল্যাশ লাইটটা দেখাতে দেখাতে নিয়ে আসছি। তো আমার বাবা আগে চলে আসলো, আমার মা আগে চলে আসলো, আমি পড়ে গেলাম পেছনে, কারণ ওই দিকটা অন্ধকার, এই দিকটা আলো আছে, আমরা দিয়েছি। তো আমি একা আসছি, বিশ্বাস করবে না, আমাদের যে গোডাউনটা আছে আমার ভিডিও করা আছে, ভিডিও করেছি আমি, কিন্তু তোমাদের কি বলবো, গেটটা একটা মোটা কাঠের পুরনো, বহু বছর 70-80 বছরেরও পুরনো একটা গেট, তার মধ্যে একটা বড় বাইরে দিয়ে তালা মারা, যেখানে মানে বছরের পর বছর কেউ আসে না, কেউ থাকে না। আর তার তালার উপরে দুটো বড় বড় বালা লাগানো, নিচের বালাতে একটা বড় তালা দেওয়া। মানে একটা আমি তো বুঝতে পারি, আমার তো শরীরে মা থাকেন, একটা ফিল হলো। আমি তখন বললাম কে রে, ওখান থেকে একটা আওয়াজ পেয়েছি ভিতর দিয়ে, আমি বললাম কে রে, আমার মা বললো আয় আয় তাড়াতাড়ি আয়, ও যে আছে যেখানে থাক। আমার মা আমাকে বলল, আমি আবার ওখানটা দাঁড়িয়ে পড়লাম, কারণ যদি আমি বুঝে, সে আমাকে বোঝাচ্ছে, মা বাবা গেল বোঝালো না আমাকে, সে যদি বলে কি রে যাচ্ছিস, এটা তো আভাস দিচ্ছে, তা আমি তো তাকে উত্তর না দিয়ে আসতে পারবো না, কারণ আমি এরকমই, আমি টুটি ছিঁড়ে দেবো ধরে। তখন আমি ওখানে দাঁড়িয়ে বললাম, কী রে, কে কে আছিস ভিতরে? বিশ্বাস করবে না, ওই দরজাটাকে এমনভাবে ভিতর দিয়ে নাড়াচ্ছে, এত বড়, আমি দিনের বেলাও তোমাদের দেখাবো, এত বড় লোহার তালা, আর উপরে দুটো বালা ছনছন ছনছন করে নড়ছে, মনে হচ্ছে কোনো মানুষ ধরে এলোমেলো করে নাড়াচ্ছে, ভিতর দিয়ে নাড়াচ্ছে, আমি তো বাইরে দাঁড়িয়ে রয়েছি। তখন আমি বললাম, কিরে খুব সাহস বেড়েছে নাকি, ভয় দেখাচ্ছিস?
দাঁড়া আমি ভয়তে পালাচ্ছি না, আমার ছেলেকে নিয়ে আসছি, থাকবি হ্যাঁ। বলে যখন আরেকটা গেট আছে এই পারে, ওখানেও আমরা আগেও খারাপ জিনিস দেখেছি। যখন ওইখানটা আসলাম তখন ভিতরে হয়তো প্লাস্টিক বা কোনো জিনিস বা কিছু হয়তো ভিতরে আছে। অনেক বড় গোডাউন, যেটা বছরের পর বছর খোলা হয় না, কিচ্ছু করা হয় না। জল হচ্ছে, বন্যা ভরে যাচ্ছে, শুকাচ্ছে, মানে একদম বাজে অবস্থা। ভিতরে গিয়ে দুম দাম দাম করে কিছু যেন ফেলছে, মারছে, শব্দ করছে। আমি তখন চিল্লে হেসে বললাম, খুব বার হয়েছে না রে, দাঁড়া দেবো তোকে, তোর বার কমাতে হবে। বিশ্বাস করবে না, বলে আমি বাড়ি আসলাম। যখন ছেলেকে নিয়ে আমি যাচ্ছি তখন আমি প্রিন্সকে সবটা বললাম যে বাবা জানিস এরম এরম হয়েছে। ওখানে দাঁড়িয়ে তখন আমি ভিডিওটা তুলেছি, তোমাদেরকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, ভিডিওটা দেখো। দেখো এই সেই গেট, আর এই হচ্ছে তালা। এইটাকে ধরেই রাতের বেলা কাঁপাচ্ছিল। এর আগে যে ফিগারটা দেখলে, ওটা তোমাদের মতামত কি? আমি স্বচক্ষে দেখেছি, স্বচক্ষে। আমি প্রিন্স ওখানে ছিলাম। এরপরে তোমাদের মতামত অবশ্যই জানাবে। আর আজকের ঘটনা এতটাই রাখবো, আজকে কমেন্ট কারোর পড়ছি না, ঘটনা অনেকটা লেন্দি হয়ে গেছে যার কারণে। আর বলে রাখি, আমি কিন্তু রিসেন্ট হয়তো মঙ্গলবার না হলে বৃহস্পতিবার দেখবে আমি একজনের বাড়িতে যাচ্ছি কিছু কাজ করতে। কি কাজ করতে যাচ্ছি? অনেকগুলো কাজ করতে যাচ্ছি। খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমাদের হতে চলেছে। আমরা অবশ্যই ওখানে গিয়ে ফুটেজ নেবো, তোমাদের সাথে শেয়ার করব। আগামীতে আসবো। এখনের মতো টাটা, লাভ ইউ টু, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।